সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে আমরা সময় টেলিভিশনে প্রচারিত আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা লাইভে এসে বিস্তারিত আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব বেশ কিছু বিষয় গতকাল থেকেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। পল্লবীর একটি হত্যাকাণ্ড, মাত্র 7 বছরের শিশুর সাথে নির্মমতা হয়েছে, সেটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করার পরে মাত্র 7 ঘন্টার অভিযানে সেই শিশুর যে অপরাধী তাকে গ্রেফতার করার পরে আজকে তাকে আদালতে তোলা সহ নানা কার্যক্রম হয়েছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও আজকে ডিএমপি কমিশনারের নতুন কমিশনার হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে এসে বেশ কিছু হুঁশিয়ারি দিয়েছেন, তার পরিকল্পনা বলেছেন রাজধানীকে নিরাপদ করার জন্য। এছাড়াও মোহাম্মদপুর সহ আদাবরে নতুন একটি গ্যাং আবারও আতঙ্ক বিরাজ করছে, সাইদ গ্যাং, সেটি নিয়েও আমরা আলোচনা করব। তবে আলোচনার শুরুতে মিরপুরের পল্লবীর যেই 7 বছরের শিশু হত্যাকাণ্ড সেটি নিয়ে আমরা একটা প্রতিবেদন আছে, সেটি দেখে আসতে চাই। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হই হুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না আর মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় রামিসার পরিবার। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মাথাবিহীন মরদেহ। পরে ফ্ল্যাটটির বাথরুম থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। রামিসা হত্যায় সোহেল, স্বপ্না ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের করেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে মূল ঘটনাটি ঘটিয়েছে 1 নম্বর আসামি জাকির হোসেন। এ ঘটনায় শোকে বিহ্বল পুরো দেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম। জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার সব শ্রেণীর মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে আমরা দেখছিলাম যে কিভাবে আসলে হত্যাকাণ্ডটি হয়েছে, এবার পরে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরও বেশ কিছু তথ্য আমরা দিব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে পল্লবীতে যে শিশুর সাথে নির্মমতা হয়েছে, এই ঘটনায় প্রথম শিশুটিকে যখন বাসা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আসলে সকালে তার স্কুলে যাওয়ার কথা, তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাসায়। সে বাসার বাইরেই ফ্ল্যাটের আশপাশে খেলাধুলা করছিল। তখন সে তাকে খুঁজতে খুঁজতে যখন বিভিন্ন জায়গায় বাবা মা খোঁজাখুঁজি করছিল, তখন তার মা পাশের একটি ফ্ল্যাটেই সামনে তার একটি জুতা দেখতে পায় এবং সেটি দেখে তার সন্দেহ হয়। প্রথমে সেই ফ্ল্যাটেই আছে এরকম সন্দেহ হয়নি, তারা আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল। পরবর্তীতে যখন তার মা অন্য কোথাও না পেয়ে তার মনে হয় যে হয়তোবা এই বাসাটিতেই যেতে পারে, কারণ যেই বাসাটির কথা বলা হয়েছে ফ্ল্যাটটি, এই ফ্ল্যাটেই সোহেল রানা এবং স্বপ্না দম্পতির সাথে শিশু রামিসা এর আগেও কথা বলেছে, তাদের সাথে পরিচিত ছিল এবং সে মাঝে মাঝে এর আশপাশে থাকলে তার সাথে কথাবার্তা বলা, এই বিষয়গুলো সেখানে কিন্তু ছিল। সেই সূত্র ধরেই কিন্তু হয়তোবা রামিসা কালকেও সেই ফ্ল্যাটের সামনে খেলছিল এবং তখনই আসলে তাকে সোহেল রানা সেখান থেকে পিক করে এবং পরবর্তীতে সে ভেতরে নিয়ে যাওয়ার পরবর্তীতে যে ঘটনাটি ঘটে, পরবর্তীতে দরজা যখন খুলছিল না, তখন আমরা জানতে পাই যে তারা এলাকাবাসীর সাথে জড়ো হয় এবং সেই বাসা পুলিশকে খবর দেওয়া হয় এবং অনেক ধাক্কাধাক্কি করার পরে দরজা খুলছিল না এবং পরবর্তীতে ফ্ল্যাটে যখন ঢোকার পরেই আসলে যে অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়, সেই অবস্থায় দেখেই আসলে অনেকেই বুঝতে পেরেছিল শিশুটি উলঙ্গ অবস্থায় ছিল এবং শিশুটির যে শরীরে আঘাতের চিহ্ন বা শারীরিক যে পারিপার্শ্বিক অবস্থা, সেটি দেখে শিশুর সাথে যে যৌনাচার হয়েছে সেই বিষয়টি আসলে তখনই সবাই বুঝতে পারে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে যে বাসার যেই স্বামী স্ত্রীর মধ্যে যে স্ত্রী স্বপ্না, তাকে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে স্বপ্না যে তথ্যগুলো দেয় সেটি আসলে চাঞ্চল্যকর তথ্য, এবং সে বলে যে যখন দরজায় নক করা হচ্ছিল তখনই আসলে মূলত শিশুটিকে
গলা টিপে হত্যার পর তাকে মরদেহ গায়েব করে দেওয়ার জন্য, যেহেতু শিশু চিৎকার চেঁচামেচি করছিল এবং এই জিনিসটি সবাই জেনে যাবে এবং এই জেনে যে গেলে তার কি হবে সেই ভয় থেকে সেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করে এবং পরবর্তীতে তাকে মরদেহ গায়েব করার জন্য তার শরীরে বিভিন্ন অংশ কাটার যে প্রক্রিয়া সেটি সে যখন নিচ্ছিল, ঠিক সেই সময়ই তার মা এসে দরজায় নক করে এবং তখনই সে দরজা খুলে দেওয়ার চেষ্টা করে। যদি তখন দরজাটি খুলে দিত তাহলে কিন্তু সেই স্পটেই সেই আসামিকে গ্রেফতার করা যেত, কিন্তু তার স্বপ্না তার স্বামীকে বাঁচানোর জন্য সেই কাজটি সে করেনি। সে যেটি করেছে যে সে অপেক্ষা করেছে এবং তার স্বামী পরবর্তীতে সে গ্রিল কেটেছে এবং গ্রিল কেটে সেই গ্রিল দিয়ে যখন সে বাইরে চলে গেছে তখনই স্বপ্না এই দরজাটি খুলেছে, যে কারণে কিন্তু আসলে স্বপ্নাকে আইনের আওতায় আনা হয়েছে। এই যে যখন জানা যায় যে সোহেল রানার সাথে জড়িত এবং সোহেল রানা গ্রিল কেটে চলে গেছে তখনই আসলে অভিযান শুরু হয় এবং 7 ঘন্টার মধ্যে যে অভিযান, সেই অভিযানে সেই সোহেলের যে নম্বর, সেই নম্বর ট্রেস করা হয়, সে কোথায় আছে, বারংবার তার অবস্থার পরিবর্তন হচ্ছিল। সে প্রথমে এখান থেকে পল্লবী থেকে গিয়েছে পুরান ঢাকা থেকে সদরঘাটের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ হয়ে সে ফতুল্লা পর্যন্ত সে পৌঁছে গিয়েছিল এবং সেই ফতুল্লা যাওয়ার পরবর্তীতে পুলিশ তাকে সেখান থেকে মাত্র 7 ঘন্টার অভিযানে তাকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে, এমন একটি ঘটনা আলোচনায় আসার পর পুরো পুলিশের যেই টিম ছিল মিরপুরের সবাইকে তারা এটিতে নিয়োজিত করেছিল এবং তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, কারণ এ ধরনের ঘটনায় যদি আসামি পার পেয়ে যেত, অর্থাৎ ফতুল্লা থেকে নারায়ণগঞ্জ হয়ে সে যদি অন্য কোথাও গা ঢাকা দিয়ে দিত তাহলে কিন্তু সারা বাংলাদেশে এটা বেশি আলোড়ন সৃষ্টি হতো। যে কোনো পুলিশ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তাকে দ্রুততম সময়ে গ্রেফতার করেছে এবং পরবর্তীতে আদালতে জবানবন্দি দিয়েছে। আজকে আদালতে সে জবানবন্দি দিয়েছে এবং এই আদালতে জবানবন্দিতে সে স্বীকার করেছে যে এই শিশু নাফিসা যেই কাজগুলো করেছে, নাফিসারকে আনার পরে যেই কাজগুলো হয়েছে সেই কাজগুলোর বিষয়ে সে কীভাবে কন্টিনিউ করেছে, কেন করেছে, এই বিষয়গুলো নিয়ে সে আদালতে তার যে দোষ, সেই দোষ স্বীকার করে সে জবানবন্দি দিয়েছে এবং জবানবন্দি দেওয়ার পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তো এই যে এই হত্যাকাণ্ডটি এখন যারা পরিবার আছে বা শিশুদের নিয়ে কাজ করে বা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে এটি যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে এটি যাতে একটু এটার যাতে দ্রুত বিচার করা হয় এবং একে সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি সেটি যাতে দ্রুততম সময়ে কার্যকর করা হয়। তো শিশু রামিসার ঘটনায় এই পর্যন্ত আপডেট আছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুততম সময় আসলে এটি চার্জশিটের দাখিলের মাধ্যমে বিচার শুরু হওয়ার যে প্রক্রিয়া সেটি পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। আজকে আমরা যেটি বলছিলাম যে এই যে রামিসার হত্যার পর আজকে নতুন ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমদ দায়িত্ব নিয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে বেশ কিছু হুঁশিয়ারি তিনি দিয়েছেন। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসতে চাই। সম্প্রতি রাজধানীর শাহালি মাজারের হামলার ঘটনায় জড়িত কয়েকজন ধরা পড়লেও এখনও কাটছে না মব আতঙ্ক। স্থানীয়রা বলছেন মব করে গান থামানোর নামে হামলা করে একটি চক্র। মব সহিংসতার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানালেন নতুন ডিএমপির কমিশনার মসলিউদ্দিন আহমদ। বুধবার প্রথম মিট দ্য প্রেসে এমন করা হুঁশিয়ারি দেন তিনি। দৃঢ়চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। শুধু মব বন্ধ নয়, রাজধানীতে কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও সন্ত্রাস সহ অপরাধের সব অলিগলি বন্ধ করতে চান নতুন কমিশনার। 1 মে থেকে আমাদের যে বিশেষ অভিযান চলছে, এই বিশেষ অভিযানে আমাদের এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি এবং মাদক কারবারিকে আমরা গ্রেফতার করেছি 847 জন। ছিনতাইকারী, সন্ত্রাসী এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি। থানাগুলোর সেবার মান নিয়েও কথা বলেন ডিএমপি প্রধান। জানান দালালদের অস্তিত্ব যেমন থাকবে না, তেমনি অভিযোগ উঠলে ছাড় পাবে না কোনো কর্মকর্তাও। থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। সেবাবান্ধব পুলিশিং, এই পুলিশিংয়ে যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। মহানগর পুলিশ প্রধান বলেন, বিগত সরকারের আমলে গড়ে ওঠা ব্যাটারি চালিত রিকশার সিন্ডিকেটের দৌরাত্ম্য পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব। পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবং প্রতিবেদনে যেরকম কি আমরা দেখছিলাম, আরো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। নতুন ডিএমপির কমিশনার যে ব্রিফিং ছিল, সেই ব্রিফিংয়ে আজকে সবচেয়ে বেশি আলোচনা এসেছে মবের বিরুদ্ধে
ডিএমপি যে কঠোর অবস্থানের বিষয়টি সেটি বলেছে যে রাজধানীতে 5 আগস্টের পর আমরা দেখেছি বেশ কিছু জায়গায় এরকম মবের সংস্কৃতি চালু হয়েছিল এবং যে কোনো জায়গায় গিয়ে একটি মব করে সেখান থেকে কাউকে মারধর করা বা কোনো কিছু ছিনিয়ে নেওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে এবং যখন নতুন সরকার গঠনের পর আমরা দেখেছিলাম মবের যে সংস্কৃতি সেটি কিছুটা কমলেও আবারও বেশ কিছু ঘটনায় আবারও এই মবের বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে কিছুদিন আগে মিরপুরে মাজারে সেখানে গান বন্ধ করার জন্য একটি গ্রুপ গিয়ে তাদের উপর হামলা করে এরকম অভিযোগ সেখান থেকে করা হয়। এই ঘটনায় কয়েকজনকে আটকও করা হয় এবং ডিএমপি কমিশন আজকে কিন্তু সেই বিষয়টি সামনে এনে বলেছে যে সে যতদিন ডিএমপিতে আছে ততদিন এই ধরনের সংস্কৃতি অবশ্যই সে কঠোর ব্যবস্থা নেবেন এবং এই ঘটনায় যাদের নাম এসেছে তাদের তারা গ্রেফতার করবেন এবং আইনের আওতায় আনবেন। এবং কিশোর গ্যাং চাঁদাবাজ ছিনতাইকারীদের ছাড় নয় এবং এই যে 5 আগস্টের পর থেকে কিশোর গ্যাং চাঁদাবাজ সন্ত্রাসীরা ব্যাপকভাবে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করার চেষ্টা করছে। তাদের যে অবস্থার যে জানান দেওয়া সেটি কিন্তু তারা বিভিন্নভাবে করার চেষ্টা করছে এবং মে মাসের শুরু থেকে যে অভিযানটি শুরু হয়েছে বিশেষ অভিযান, সেই অভিযানটিতে তারা যেটি করেছে যে এই অভিযানে তারা এখন পর্যন্ত প্রায় 2000-এর বেশি গ্রেফতার করেছে। তালিকাভুক্ত যে সন্ত্রাসী চাঁদাবাজের তালিকা সেখানে কিন্তু প্রায় 3 থেকে 4000 নাম রয়েছে। সেখান থেকে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে 200+ তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতার করা হবে। সো এই যে তালিকাটা করা হয়েছে সেই তালিকার যারা প্রত্যেকে আছে সবাইকে যাতে আইনের আওতায় আনা হয় সেই বিষয়টি কিন্তু এখন সামনে এসেছে এবং সেটি সে বলেছে। থানায় থাকবে না দালাল, থানায় সেবা না দিলে ব্যবস্থা, ব্যাটারি চালিত অটোরিকশা সিন্ডিকেট। থানায় আমরা বিভিন্ন ধরনের অভিযোগ সবসময় পাই, প্রত্যেক যখনই নতুন কোনো কমিশনার আসে তখনই কিন্তু এই বিষয়টি সামনে আসে যে থানায় গেলে সেবা নিশ্চিত করা যায় না। ডিএমপি কমিশনার কিন্তু বলেছে যে এখানে অনেক সময় দেখা যায় সোর্সের নামে দালালরা এসে ডিএমপি যে থানাগুলো রয়েছে সেই থানার ভেতরে পুলিশের সাথে আতাত করে নানা ধরনের টাকা পয়সা নিয়ে বিভিন্ন কাজ করে দেয়। এই যে দালাল চক্র, এই দালাল চক্র যাতে না থাকে সেই বিষয়ে তিনি কড়া নজরদারি তিনি করেছেন। তো পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা যেটি, সেই ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধেও কিন্তু কড়া যে নির্দেশনা সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে দেয়া হয়েছে এবং এটি সরকারি সিদ্ধান্ত এবং এর মাধ্যমে পরবর্তীতে আরও বেশি নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে প্রধান সড়কে যাতে না থাকে সেটি আগে তারা যে টার্গেট সেটির জন্য ট্রাফিক পুলিশকে তারা নির্দেশনা দিয়েছে। তো ডিএমপি কমিশনার ব্রিফিং নিয়ে আমরা আলোচনা করলাম। আরও একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে আদাবরের আরেকটি নতুন আতঙ্ক ছড়াচ্ছে সাইদ গ্যাং। সেই সাইদ গ্যাং নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে, সেটা একটু দেখে আসতে চাই। রাজধানীর আদাবরের শেখের টেকের 10 নম্বর সড়কের বালুর মাঠে ঢুকছে 3টি মোটরসাইকেল। চাপাতি ধরে রিকশা গ্যারেজ মালিকের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে 9 সন্ত্রাসী। টাকা দিতে অস্বীকার, গ্যারেজ ভাঙচুর করে তারা। 11ই মে সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য। শেখের টেক ইউনিট বিএনপি অফিসও ভাঙচুর করে একই দল, ভেঙে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র। এমব্রয়ডারি কারখানাতেও হামলা করে সন্ত্রাসীরা, বন্ধ গেট খুলতে চাপাতি দিয়ে কোপায় তারা। এলাকায় একের পর এক হামলায় আতঙ্কে ব্যবসায়ীরা। চাই যে এখান থেকে টাকা পয়সা নিয়ে জানি চলতে পারে, আমরা দেই না, কারণ ওদেরকে দিব কেন, ওরা তো আর এখানে এটার মালিক না। 5-6 জন খারায়া এখানে ছিল, 8-10 জন খারা আমার গেজে ঢুকে আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে। চাঁদা না পেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে রিকশার গ্যারেজ, এমনকি বিএনপি অফিস ভাঙচুর করেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে কেন ভাইরাল হলো, সে কারণে ভুক্তভোগীদের এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এ ঘটনায় জড়িতরা দ্রুত গ্রেফতার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, ব্যাটারি চালিত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আছে গ্যাংটির বিরুদ্ধে। গণভবনের লগের রুট থেকে নিছে, আজকে গাড়ি হারাইছে 7 মাস হয়েছে। আদাবরে শুধু চাঁদাবাজি নয়, ছিনতাই, চুরি, ডাকাতিও ঘটছে নিয়মিত। সম্প্রতি মনসুরাবাদে এমব্রয়ডারি কারখানার সিসিটিভি ক্যামেরার তার কেটে তালা ভেঙে লুটপাট করে দুর্বৃত্তরা। তালা ভাঙার পর যখন তালা গেট খুলতে পারে নাই তখন গেটটা ভাঙছে। মিটার তার তোর যা আছে, যে মানে মেশিনের যে কম্পিউটার, মনিটর, এগুলি পাসপোর্ট অনেক কিছু নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে শেখের টেকের হামলায় নেতৃত্ব দেয় হেলমেট পরিহিত সাইদ ওরফে মাদক সাইদ। চাপাতি হাতে চাঁদা দাবি করা ব্যক্তি আমির ওরফে অ্যালেক্স আমির। চাপাতি হাতে লাল টি শার্ট পরা ব্যক্তির নাম পিকআপ রুবেল। এছাড়াও হামলায় অংশ নেন মাওরা সোহেল, শিকদার লিটন, রফিকুল, শাহিন ও আরিফ। এর ভিতরে 2 জনটা চিনা গেছে, 2 জনের ভিতরে একজন হচ্ছে আমির, আরেকজন হচ্ছে পিকআপ রুবেল। পুলিশ বলছে সম্প্রতি জামিনে বেরিয়ে ফের চাঁদাবাজি শুরু করেছে তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদ। বেশ কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই যে চক্রটা যারা এখানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সাইদ গ্যাংয়ের তৎপরতা বন্ধে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি নিয়ে আমরা আলোচনা করব একটি গ্রাফিক্সের মাধ্যমে।
এই যে সাইদ গ্যাংয়ের মধ্যে যে বিষয়টি বারবারও বলা দরকার, আবু সাইদ ওরফে মাদক সাইদ, সেই মূলত এই গ্যাংয়ের দলনেতা। এবং এই যে মাদক সাইদ, সে মূলত একটি নারী নির্যাতন মামলায় এর আগে দীর্ঘদিন জেল খেটে কিছুদিন আগেই আবারও সে জামিনে বের হয়েছে। এবং জামিনে বের হয়ে প্রথমেই সে যে কাজটি করেছে, সে যেই জায়গায় তার আস্তানা ছিল সেখান থেকে 10 নম্বর বালুর মাঠ, সেখানে সে মাদক বিক্রি করতো, সেই জায়গাটা ভেঙে দিয়ে এখন রিক্সার গ্যারেজ হয়েছে। সে প্রথমে সেই রিক্সার গ্যারেজে হানা দিয়েছে এবং সে বলেছে রিক্সার গ্যারেজ এখান থেকে সরিয়ে দিতে হবে, না হলে তাকে চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়ার পরে বিভিন্ন জায়গায় সে ভাঙচুর চালিয়েছে এবং হুমকি দিয়ে গেছে। এবং সেখানে ক্ষান্ত হয়নি, যখন এই সিসিটিভি ফুটেজটি আমাদের কাছে আসে, আমরা বিভিন্ন জায়গায় সংবাদ প্রকাশ করি, তখন সে আবারও তাদেরকে হুমকি দেয় এবং প্রাণ নিয়ে নেওয়ার যে হুমকি, সেটি কিন্তু তার পক্ষ থেকে দেওয়া হয়। এবং তার যে সবচেয়ে বেশি সহিংস যেই সহযোগী, সে হচ্ছে মাওরা সোহেল। সে মূলত এলাকায় চাপাতি দিয়ে বিভিন্ন জনকে অঙ্গহানি করেছে এবং তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে। বিভিন্নভাবে সে এলাকায় আধিপত্য বিস্তার করছে। সে শুধু চাঁদাবাজি নয়, সে ছিনতাইও জড়িত। সে কিশোর গ্যাং লিড দেয় এবং কিশোর গ্যাং লিড দিয়ে সেই এলাকায় বিভিন্ন ধরনের ছিনতাই করে, বিশেষ করে আদাবরের শেখেরটেক হাউজিং, পাশাপাশি নবীনগর হাউজিং, পাশাপাশি শ্যামলী হাউজিং, নবোদয় হাউজিং, এই জায়গাগুলোতে মূলত তাদের যেই জাল তারা বিছিয়ে রাখে এবং এখানে চাপাতি দিয়ে নিয়মিত ছিনতাই করে। পাশাপাশি পিকআপ রুবেল, আমির ওরফে অ্যালেক্স আমির, শিকদার লিটন, রফিকুল, শাহিন আরিফ, এরা প্রত্যেকেই বিভিন্ন সময় চাপাতি নিয়ে বিভিন্ন জায়গায় তারা হানা দেয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা হুমকি দেয় এবং চাঁদাবাজি পাশাপাশি ছিনতাইয়ের জন্য তারা যে এলাকায় একেবারে প্রসিদ্ধ, এলাকায় যারা অপরাধ নিয়ে কাজ করে বা যারা অপরাধের সাথে জড়িত, তারা সবাই এটি বলেছে যে এই গ্যাংটি এখন আধিপত্য বিস্তার করছে। কিছুদিন আগে ভাইস্তা বিল্লাল যে গ্যাং, সেই গ্যাং এখান থেকে আদাবরে গ্রেফতার হওয়ার পরে এই যে আবু সাইদ ওরফে মাদক সাইদ, তারা কিন্তু বিভিন্নভাবে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং বিভিন্নভাবে তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু তারা করছে। এবং এই কার্যক্রম করতে গিয়ে তারা যেটি করছে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে হুমকি দিচ্ছে। পাশাপাশি এর আগে আমরা যেটি দেখেছি যে আদাবরে পুরোপুরি দলবল নিয়ে বিভিন্ন জায়গায় হানা দেওয়া এবং সেই এলাকাতে যাকে পাওয়া যায় তখনই তার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে তারা বিভিন্নভাবে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের যে সব মূল্যবান জিনিস থাকে, পাশাপাশি যে অটোরিকশা ছিনতাইয়ের যে বিষয়টি রয়েছে, সেই অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি আমরা দেখেছি। এবং সেই অটোরিকশা ছিনতাইয়ের সময় তারা যেটি করেছে যে যার আমরা যে ভুক্তভোগীর সাথে কথা বলেছি, সেই ভুক্তভোগী আমাদেরকে জানিয়েছে যে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে তার হাতে কেটে দিয়েছিল এবং সেখানে সেলাই পড়েছে। এবং তারা যেটি করে শুধুমাত্র যে অটোরিকশা ছিনতাই করে সেটিও নয়, তারা বিভিন্নভাবে ফাঁদ ফেলে অটোরিকশা চালকদের বিভিন্ন গ্যারেজ থেকে নিজের অটোরিকশা আছে সেটি জানিয়ে তাদেরকে সেই গ্যারেজে পাঠায় এবং সেই অটোরিকশা যখন সে গ্যারেজ থেকে নিয়ে আসে, আনার পর পথিমধ্যে তাদেরকে সেই রিকশাটি গায়েব করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা এবং সেই গ্যারেজ মালিককে বলে দেওয়া যে সেই আসলে মূলত তাদের কাছ থেকে অটোরিকশাতে ছিনতাই করেছে। এভাবে নানা ধরনের ফন্দি ফিকির করে তারা বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম করছে। পাশাপাশি সাইদ গ্যাংয়ের বিরুদ্ধে আরেকটি প্রধান অভিযোগ যেটি হচ্ছে সে মাদক ব্যবসার সাথেও জড়িত। বিশেষ করে সেক্ষেত্রে যে বালুর মাঠ, সেই বালুর মাঠে সে আগে মাদক বিক্রি করতো এবং সে জামিনে বের হওয়ার পর আবারও সেই মাদকের যে র্যাকেটটি, সেই র্যাকেটটি আবার নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠার জন্য সে এলাকায় প্রভাব বিস্তার করছে। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এরা সবাই তালিকাভুক্ত আসামি, চিহ্নিত অপরাধী, তাদেরকে গ্রেফতারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু যেটি হয় যে তারা আদাবরে অপরাধ করে কখনো মোহাম্মদপুরে, কখনো পাশের মিরপুরের দারুস সালামে, কখনো কেরানীগঞ্জে, কখনো কামরাঙ্গীরচর, এই জায়গাগুলোতে যে আত্মগোপনে থাকে, যে কারণে তাদেরকে আইনের আওতায় আনতে সময় লাগে। যখনই তারা আবারও এলাকায় ঢোকার চেষ্টা করে তখনই তাদেরকে গ্রেফতার করা হয়। এবং ভাইস্তা বিল্লালের ক্ষেত্রে সেটি হয়েছে, মাদক সাইদের ক্ষেত্রেও সেটি হবে। এবং এই গ্যাং যাতে কোনো রকম আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য তাদের যে নজরদারি সেটি তারা অব্যাহত রেখেছে। হয়তোবা অচিরেই তাদেরকে আইনের আওতায় আনবে বলে পুলিশ র্যাবের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তো আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। সামনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।